জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। ক্ষমতা গেলে যে অপরাধে ফাঁসি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, ক্ষুব্ধ সেনা কর্মকর্তার জবানবন্দি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ব্যাংকের গোপন রিজার্ভ ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। আগামী 1 মাসে অর্থনৈতিকভাবে হাসিনার পতন হবে, প্রমাণসহ থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বর্তমান ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আজিজ এবং বেনজিরের অনেক শ্রম রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় বাহিনীকে তারা ব্যবহার করেছেন দেশের জনগণের বিরুদ্ধে। আজিজ আহমেদ সেনাপ্রধান হওয়ার আগে বিজেপি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2013 সালের 5 মে রাতের আধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শাপলা চত্বরে গণহত্যার কথা নিশ্চয়ই সবার স্মরণে থাকার কথা। ওই রাতে কত মানুষ খুন হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। ভবিষ্যতে কোনো একদিন অবশ্যই তদন্ত হবে, সঠিক পরিসংখ্যান ও নিহতদের পরিচয় বের করা হবে, কারণ ফৌজদারি অপরাধে কখনো তামাদি হয় না। প্রয়োজনে 100 বছর পরও তদন্ত করার সুযোগ রয়েছে আইনে। সঠিক তদন্ত হলে আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের চূড়ান্ত দণ্ড হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ মিলবে। এই দুই আহমেদ সে রাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিল। আজিজ আহমেদ বিজিবি প্রধান এবং বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতিতে সেই রাতে গণহত্যার ঘটনা ঘটে শাপলা চত্বরে। ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে দেশের জনগণের টাকায় কেনা বুলেট এবং অস্ত্র ব্যবহার করা হয়েছিল শাপলা চত্বরে। আজিজ আহমেদকে সম্প্রতি আমেরিকার নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে। বেনজির আহমেদের বিরুদ্ধে 2021 সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেওয়া হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। এই দুই ব্যক্তি ক্ষমতার অপব্যবহারই শুধু করেনি, 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের নামে প্রহসনের আয়োজনের মূল কারিগরের দায়িত্ব পালন করেছিলেন। তখন আজিজ আহমেদ ছিলেন সেনাপ্রধান এবং বেনজির ছিলেন র্যাবের ডিজি। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে তারা দুজনই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহারে মুখ্য ভূমিকা পালন করেছেন। শেখ হাসিনার কল্যাণে এই দুজন রাষ্ট্রীয় দুই গুরুত্বপূর্ণ বাহিনীর শীর্ষ পদে আসীন হয়েছিলেন। তারাও এই পদের অপব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যথাসাধ্য অপচেষ্টা চালিয়েছেন। মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে রাতে ব্যালটে সিল মারা থেকে শুরু করে গুম খুন করেছেন নির্দ্বিধায়। খুনি দুর্নীতিবাজ লুটেরা হিসেবে ইতিমধ্যেই তারা পরিচিতি লাভ করেছেন। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন তারা। ভিন্ন মত ও ভিন্ন পথের রাজনৈতিক নেতাদের গুম খুন করেছেন। এই সরকারই এখন বেনজির আহমেদের সম্পদ জব্দ করার উদ্যোগ নিয়েছেন। তারা দুজনে এখন পুলিশ ও সেনাবাহিনী দুর্নীতিতে চরিত্রে মাইলস্টোন। সেনাবাহিনী এবং পুলিশ কতটা দুর্নীতিগ্রস্ত তাদের দুজনের প্রকাশিত চিত্র থেকে পরিষ্কার। দেশের মানুষের টাকায় পোষা হয় সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ, অথচ তারাই দেশের সম্পদ লুটপাট করে এবং জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করেন। একসময় সেনাবাহিনী আগে দেশপ্রেমিক শব্দটি ব্যবহারের রেওয়াজে পরিণত হয়েছিল। জেনারেল মঈন ইউ আহমেদ এর সময় থেকেই বাহিনীর আগে মানুষ দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করেন না, কারণ সেই সেনাবাহিনীর মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করেছে। জেনারেল মঈনুদ্দিন আহমেদ পুরো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের সার্বভৌমত্ব তুলে দিয়েছেন ইন্ডিয়ার হাতে। এই বাহিনীর কেউ এটার প্রতিবাদ করেনি, সুতরাং পুরো বাহিনী এর জন্য দায়ী। এরই ধারাবাহিকতায় 2009 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। অনেকেই হয়তো বলবেন শেখ হাসিনা তো ক্ষমতায় এসেছিল নির্বাচনের মাধ্যমে, কিন্তু 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনটি ছিল সাজানো। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীতে মঈনুদ্দিন আহমেদের সাথে বোঝাপড়ার বিষয়টি পরিষ্কার করে গেছেন। অতএব পুরো বাহিনীর সহায়তা ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল সেদিন। পরবর্তীতে 2014, 2018 এবং 2024 সালের সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বা দেশের আর্থিক ব্যবস্থার ব্যাপক অবনতি হলে তাদের কাছ থেকে টাকা পয়সা পায়, তারা আশঙ্কার মধ্যে পড়ে যায় যে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা দেশ হয়তো তাদের বকেয়া টাকা ফেরত দিতে পারবে না। বাংলাদেশের এখন একই অবস্থা, তাই বকেয়া টাকা ফেরত নিতে গত মাসে ঢাকায় এসেছিলেন ডোনাল্ড লু। এরপরে পিটার হাস বাংলাদেশ ব্যাংকে যে খোঁজ নিয়ে আসছে টাকা আসলে দিতে পারবে কিনা, তার কয়েকদিন পর হাজির হলো আদানি এই আশঙ্কায় যে আমেরিকানরা অবৈধ দখলদার হাসিনার গলা চেপে ধরে তার পাওনা টাকা আদায় করবে। কারণ ঋণ পরিশোধের সক্ষমতা কমেছে, মাথাপিছু বিদেশি ঋণ 70% বেড়েছে। এরপর হয়তো পাওনা শোধ করার মতো অর্থ হাসিনার কাছে আর থাকবে না। শকুনের মতো তারা গন্ধ পেয়েছে বাংলাদেশের অর্থনীতি এখন মৃতপ্রায়।
পিনাকি ভট্টাচার্য আরও বলেন, দেশের অর্থব্যবস্থা বিশেষ করে ব্যাংক ব্যবস্থার একটি বড় অংশ ইতিমধ্যে মারা গেছে। ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না, এই মরা লাশের সাথে রিয়াকশন করতে শূন্যের দিকে ধাবমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ কর্তৃক বাংলাদেশের অর্থনৈতিক রেটিং জাঙ্ক পর্যায়ে নামিয়ে দিয়েছে। ফলশ্রুতিতে পাওনাদার শকুনেরা এখন বাংলার আকাশে ওড়াউড়ি শুরু করেছে। পিনাকি বলেন, 2021 সালের ডিসেম্বরে একটি এপিসোডে আমি সর্বপ্রথম বাংলাদেশের রিজার্ভ সংকটের বিষয়টি জনসম্মুখে আনি এবং নির্ভুলভাবে ইঙ্গিত করি যে ভবিষ্যতে ভারত রিজার্ভের পরিমাণ কিভাবে ক্রমাগত কমতে থাকবে এবং কোনো এক সময় লাল বাতি জ্বলবে। সেই সাথে বাংলাদেশের অর্থ ব্যবস্থা বিশেষ করে ব্যাংকগুলির কি দশা হবে সেটা আমি সঠিকভাবে প্রেডিকশন করেছিলাম। চলতি মাসে যুগপথভাবে বড় কর্মসূচিতে যেতে চায় বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দুর্নীতি বিরোধী প্রচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যটির মূল্য বৃদ্ধির প্রতিবাদ, ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা ইস্যু, সীমান্ত হত্যা, গ্যাস এবং পানির দাম বৃদ্ধির প্রতিবাদ সহ জনসম্পৃক্ত ইস্যুতে কর্মসূচি দিতে চায় দলটি। কর্মসূচি ঠিক করতে যুগপথ আন্দোলনে থাকা দল ও জোটের সঙ্গে বৈঠক করছে বিএনপি। এই বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সভায় কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন। এমডি মিজান বিসিএস প্রশ্ন বিক্রি চক্রের হোতা, কয়েক কোটি টাকার সম্পদের মালিক, অনেকে নাম রেখেছেন সরকারি চাকরির জাদুকর। ছাত্রলীগ যুবলীগের রাজনীতি না করেও হয়েছেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। সবই হয়েছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর এপিএসের ঘনিষ্ঠের সুবাদে। দীর্ঘদিন ধরে জড়িত প্রশ্ন সিন্ডিকেটে এলাকাবাসী জানলেও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর এপিএসের ঘনিষ্ঠ হওয়ায় প্রতিবাদ করতে সাহস পায়নি কেউ। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর এপিএসের ঘনিষ্ঠ সুবাদে চালিয়ে যায় একের পর এক অপরাধ। এলাকায় নামে বেনামে ক্রয় করেছে 20 বিঘার ওপরে জমি, যার মূল্য কয়েক কোটি টাকার উপরে। আদিতমারী শহরে ক্রয় করেছে প্লট। একই এলাকার হাতিগঞ্জ, ভাইদা সহ অনেক এলাকায় স্ত্রী পুত্রের নামে গড়েছে সম্পদ। শ্বশুরবাড়ি দিনাজপুরেও আত্মীয় স্বজনের নামে নিয়েছে জমি। এমডি মিজান এলাকায় ঠিকাদারি করেন। মিজানের বাবা ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। দুই ভাই মিজান আর তার ছোট ভাই মশিয়ার রহমান পুলিশের এসআই। রয়েছে তার 2 বোন, বোনদের হয়েছে বিয়ে। মিজান বেশিরভাগ থাকেন ঢাকার ধানমন্ডি এলাকায়। মাঝে মাঝে মহিষকোচা কুঠির পাড়ে নিজ বাড়িতে আসেন 5 থেকে 7 দিনের সফরে। শুধু বিসিএস প্রশ্ন না, সরকারি অনেক দপ্তরের চাকরির প্রশ্ন করেন বিক্রি। কুঠিরপাড় গ্রামের আজমল আলী জানান, এমডি মিজান বাড়ি আসলেই কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর সহ অনেক এলাকার লোকজন ছুটে আসে।